আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশে একটা প্রচলিত প্রবাদ আছে, গাধা জল ঘোলা কইরা খায়। অর্থাৎ গাধা এমন একটা প্রাণী যারে আপনি স্বচ্ছ জল দিবেন ওইটা সে খাইব না, সে খাইব ঘোলা কইরা। অর্থাৎ জলের ভিতরে হাত ঢুকাইয়া লাড়া চারা দিয়া সেই জল যখন ঘোলা হইব তখন সেই জল খাইব। গাধার ক্যারেক্টার হইছে এটা। বাংলাদেশের মানুষ এরা হচ্ছে গিয়া গাধার ক্যারেক্টার এক একটা। এদেরকে স্বচ্ছভাবে বললে কোনোদিনও বিশ্বাস করবে না, এদেরকে সহজভাবে বললে কোনোদিনও বিশ্বাস করবে না, এদেরকে সাবলীলভাবে বললে কোনোদিনও বিশ্বাস করবে না। কিন্তু যখন জল ঘোলা হইব, অর্থাৎ স্বচ্ছ স্বাভাবিক কথাগুলারে ঘুরাইয়া পেঁচাইয়া একদম রাজশাহী টু ঢাকা, ঢাকা টু চট্টগ্রাম পেঁচাইয়া বলা হইব, তখন দেখবেন এরা একদম বিশ্বাস করে ফেলছে। 2024 সালের সেই তথাকথিত মেটিকুলাস উত্থান, অভ্যুত্থান, জঙ্গি আন্দোলন, সেই জঙ্গি আন্দোলন যে ডিপ স্টেট, পাকিস্তান, তুর্কি আরও একাধিক গোয়েন্দা সংস্থা সেখানে তৎপর ছিল। অর্থাৎ সর্বোপরি ডিপ স্টেটের পরিকল্পনার মাধ্যমে সরকার উৎখাত করা হয়েছে। এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, বাংলাদেশের সকল শ্রেণী পেশার সাধারণ মানুষ তো রাস্তায় নেমে গেছিল, সরকারের বিরুদ্ধে ফুলে ফেপে উঠেছিল, ফুঁসে উঠেছিল। সরকারের বিভিন্ন ধরনের অপকর্ম, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনের শাসনের অনুপস্থিতি, বাক স্বাধীনতা হরণ, এই সব কিছু মিলে বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের যে জমায়িত পুঞ্জীভূত ক্ষোভ, এই ক্ষোভের উদ্গীরণ হয়েছে, যার কারণে শেখ হাসিনার সরকারের পতন হয়েছে। যে কেউ এই কথাই বলবে, এই ব্যাখ্যায় দেবে, এই উদাহরণ টানবে। কিন্তু আপনারা 15 বছর কেন ভাই রাস্তায় নামলেন না? কেন আপনারা 15 বছর আপনাদের জীবনমান উন্নয়নের কথা বলার জন্য আপনাদেরকে থামিয়ে রাখা হয়েছে, এটা বলে রাস্তায় আন্দোলন করলেন না? কেনই বা আপনারা আপনাদের বাক স্বাধীনতা হরণ করা হয়েছিল সেইটা বইলে আপনারা রাস্তায় নামলেন না? কেনই বা আপনারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এইটা বইলে রাস্তায় নামলেন না? কারণ প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষের জীবনমান একটা পর্যায়ে নিয়ে পৌঁছে দিয়েছিল শেখ হাসিনার সরকার। প্রত্যেকটা মানুষ আগে এক বেলা খেতে পারতো না, শেখ হাসিনার শাসনামলে 3 বেলা খাইতো। একটা রিক্সা চালক দৈনিক 1000 থেকে 1500 টাকা আয় করত। এখন পারেন? বাংলাদেশে কি আইনের শাসনের অনুপস্থিতি ছিল? একটা সিম্পল উদাহরণ দিই, হাতির ঝিলে সারা রাত মানুষ আড্ডা দিত, একটা ছিনতাইকারী ছিল না, একটা অপকর্ম হতো না, একটা বিতর্কিত ঘটনা কিংবা অনিচ্ছাকৃত বিভিন্ন ধরনের ঘটনা ঘটতো। এর বাইরে আপনি যদি সর্বোপরি চিন্তা করেন, বৃহৎ অর্থে চিন্তা করেন, কোনো ধরনের অপকর্ম আমরা দেখি নাই। কারণ আমিও হাতির ঝিলের পাশেই থাকতাম। আইনের শাসন ছিল, সারা রাত পুলিশ আপনাদেরকে টহল দিয়েছে। পুলিশের অপকর্ম ছিল নাই আমি সেটা বলবো না, কিন্তু পুলিশ আপনাদের জানমালের নিরাপত্তা, আপনাদের সুরক্ষা কিন্তু নিশ্চিত করেছে। আপনাদের এত অভিযোগ, যে অভিযোগের কারণে আপনারা 2024 সালের সেই জুলাই আন্দোলনে রাস্তায় নেমেছিলেন, এই অভিযোগগুলা গত 15 বছর আপনারা কেন সরকারের সামনে তুলে ধরলেন না? কারণ তখন কোনো মেটিকুলাস অভ্যুত্থান বাংলাদেশে সুসংগঠিত করা হয় নাই। বাংলাদেশের মানুষ রাস্তায় কখন নেমেছিল? যখন আবু সাইদ সেই জঙ্গির লাশ দেখলো, পুলিশ তাকে রাবার বুলেট ছুঁড়ে হত্যা করলো। মানে তারা যেটা বলে, পরবর্তীতে আমরা প্রমাণ পেয়েছি পুলিশ তাকে হত্যা করেনি, তাকে মাথায় বাড়ি দিয়ে হত্যা করা হয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট সেটাই বলতেছে। এরপর মুগ্ধ, আবু সাইদ এবং মুগ্ধ হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর এই আন্দোলন বেগবান হইল। কিন্তু আপনারা ভুলে গেছেন 15 জুলাই ঢাকা কলেজ ছাত্রলীগের কর্মী সবুজ আলী নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছিল। অথচ সবুজ আলীর নামটা আমরা কোথাও দেখি না, কোথাও নাই। কারণ সবুজ আলী আওয়ামী লীগের লোক, জয় বাংলার লোক, ছাত্রলীগের ছেলে, তার নাম তো আসবে না। এতগুলা কথা আপনাদেরকে কেন বলতেছি জানেন? জুলাই আগস্টের সেই জঙ্গি উত্থানকে যারা বিপ্লব বলে, যারা বলে জুলাই বিপ্লব, যারা 1971-এর মহান মুক্তিযুদ্ধের সাথে জুলাই আন্দোলনকে, জুলাইয়ের সেই স্ক্যামকে তুলনা করে, যারা 71-এর জায়গায় 24-কে বসাতে চায়, যারা 72-এর সংবিধানকে মুছে ফেলতে চায়, সেই ষড়যন্ত্রকারী, সেই ইয়াহিয়ার পুত্ররা, সেই ইয়াহিয়ার নাতিপুতিরা, সেই মোহাম্মদ আলী জিন্নার নাতিপুতিরা, তাদের উত্তরসূরিরা নিজের মুখে স্বীকারোক্তি দিচ্ছে জুলাই আগস্টের সেই বিপ্লবে ডিপ স্টেটের ভূমিকা ছিল। ডিপ স্টেট তাদেরকে কি ধরনের সহায়তা করেছে পরবর্তীতে সরকার গঠনের ক্ষেত্রে, এবং 2029 সাল পর্যন্ত তাদেরকে রাখার একটা পরিকল্পনা ডিপ স্টেট করেছিল। বিএনপিকে ছুঁড়ে ফেলার একটা পরিকল্পনা করেছিল।
অসংখ্য স্বীকারোক্তি নিজের মুখে দিয়েছে লেগুনার ড্রাইভার হেলিকপ্টার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তার কথাগুলা শুনবেন না? শুনেন। আমরা যখন সরকারের দায়িত্ব ছিলাম, শুরুর দিকে আমাদেরকে বিভিন্ন শক্তিশালী ইনস্টিটিউশন, শক্তিশালী যাদেরকে আসলে ডিপ স্টেট বলা হয়, তাদের থেকে আমাদেরকে অফার করা হয়েছিল যে আপনারা শেখ হাসিনার যে মেয়াদ আছে 2029 সাল পর্যন্ত, সেটা শেষ করেন, আপনারা শেষ করেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করি। তাদের সার্টেন কিছু শর্ত ছিল যে তাদেরকে কিছু কিছু জায়গায় ফেসিলিটেট করা, এবং তারা পুরো রোডম্যাপও করে নিয়ে এসেছিল যে বিএনপি নেতাদের তো সাজা আছে, তো সাজা থাকে সাধারণভাবে নির্বাচন দিলেও তারা নির্বাচন করতে পারবে না। তো তাদের সাজাগুলো ইয়ে না করে আদালতের মাধ্যমে এগুলো লেংদি করে, আপনারা তো জানেন সেটা কিভাবে করা যায়, আদালতের ডেট ঘুরিয়ে ঘুরিয়ে তারেক রহমানের নিজের নামেও সাজা ছিল, সে যদি সাজাপ্রাপ্ত অবস্থায় থাকতো নির্বাচন হলেও তিনি বাংলাদেশের নির্বাচন অংশগ্রহণ করতে পারতেন না। তো তারা পুরো স্ট্র্যাটেজি আমাদেরকে সাজিয়ে দিয়েছিল যে কিভাবে ক্ষমতায় থাকা যায়, তাদের সাথে এক ধরনের নেগোসিয়েশন, সমঝোতার ভিত্তিতে। আমরা কিন্তু সেটাতে সাইড দিইনি, আমরা সবসময় গণতন্ত্রকেই সামনে রেখেছি এবং সেটার প্রতি কমিটমেন্ট লাস্ট সরকারের ছিল বলে নির্বাচনটা হয়েছে, এবং আমাদের ছিল বলেই আমরা ইভেন নির্বাচন যেন প্রস্তুবিত না হয় সেজন্য নিজেরা আগ বাড়িয়ে পদত্যাগ করে চলে এসেছি। কিন্তু আমরা দেখলাম যে বিগত সরকারের দুজন গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকা ব্যক্তি এই সরকারের মন্ত্রী পদমর্যাদায় আছেন, যদিও এই সরকার দলই আমাদের পদত্যাগ সে সময় চেয়েছিল নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ডের এক ধরনের যুক্তি দাঁড় করিয়ে, কিন্তু তারাই এই ধরনের কার্যক্রম এখন করলো, তারাই আগের সরকারের গুরুত্বপূর্ণ দুজন দায়িত্বশীল তাদের সরকারের মন্ত্রী হিসেবে নিল। তো সুতরাং মানে এটা বোঝা যায় যে তারা এই নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ডকে আসলে ক্ষতিগ্রস্ত করেছে, এবং বিভিন্ন ক্ষেত্রে তাদের সুবিধা পাওয়ার জন্য এই মানুষগুলো যাদেরকে তারা এখন পুরস্কৃত করে তাদেরকে ব্যবহার করেছে। তো এই সাংবিধানিক ধারাবাহিকতার কথা বলছিলাম, তো ওই সাংবিধানিক ধারাবাহিকতার ন্যারেটিভ তখন আমাদের পক্ষে উৎপাদিত হতো। ডিপ স্টেট এজেন্সি যদি সাথে থাকতো তাহলে তো সবাই বলতে পারতো যে সংবিধান অনুযায়ী 29 সালে নির্বাচন হওয়া উচিত, তাহলে এই সরকার থাক 29 সাল পর্যন্ত। তা আমরা সমঝোতা করি নাই, আমরা বাংলাদেশের গণতন্ত্রের জন্য, বাংলাদেশের মুক্তিকামী মানুষের দীর্ঘদিনের যে ভোট দেওয়ার আকাঙ্ক্ষা, গণতন্ত্রের আকাঙ্ক্ষা, সেটাকে সম্মান জানিয়েছি, এবং যথাসময়ে যতটুকু দায়িত্ব একেবারে পালন না করলেই নয়, জুলাই সনদ এই জায়গাটার জন্য আমরা এতটুকু করেই এই সরকার কিন্তু একটা নির্বাচন দিয়েছে এবং আপনারা ক্ষমতায় এসেছেন। ওরা নাকি গণতান্ত্রিক ভাবে নির্বাচন হবে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশ পরিচালিত হবে, সে কথা ভেবে তারা ডিপ স্টেটের কথায় সম্মতি জ্ঞাপন করেনি। কত বড় মিথ্যাবাদী! ডিপ স্টেটের ষড়যন্ত্রের কারণে ক্ষমতায় আসছিল, ফকিন্নির পোলা থেকে এখন কোটি কোটি টাকার মালিক হয়েছে। সেই ফকিন্নির পোলা এখন বলতেছে গণতান্ত্রিক সরকার আসুক, নির্বাচন প্রয়োজন, সেই জন্য তারা ক্ষমতা ছেড়ে দিয়েছে। কত বড় মিথ্যুক! চিন্তা করেন, শেষ সময় ইউনূস বুঝে গেছিল আর থাকতে পারবেন না, সেই জন্য নির্বাচন দিতে বাধ্য হয়েছে। এখন বলতেছে ডিপ স্টেট অফার করেছিল। তোরা ক্ষমতায় এসেছিলি ডিপ স্টেটের কারণে, এখন বলতেছিস ডিপ স্টেট তোদেরকে অফার করেছিল এটা সেটা। সে কিন্তু, অর্থাৎ আসিফ মাহমুদ কিন্তু বক্তব্যটা দিয়েছে নিজেদেরকে স্বচ্ছ প্রমাণ করার জন্য, নিজেরা ভালো সাজার জন্য, কিন্তু আলটিমেটলি সে কি বুঝতে পেরেছে এই একটা সাক্ষ্য, এই একটা সাক্ষাৎকার অদূর ভবিষ্যতে তাদেরকে শুলে চড়ানোর জন্য পর্যাপ্ত হবে যে কোনো সরকারের পক্ষে? বুঝে নাই, বাচ্চা, শিশু বুঝেন নাই? আপনারা বুঝতে পারছেন? ধীরে ধীরে আরো অসংখ্য স্বীকারোক্তি আপনাদের সামনে আসবে। এরপর দেখবেন মাস্টার মাইন্ড মাহফুজ আলম স্বীকারোক্তি দেবে, নাহিদ ইসলাম দেবে, হাসনাত আব্দুল্লাহ দেবে, হান্নান মাসুদ দেবে, বুবিস রিফাত দেবে, সাদিক কায়েম দেবে। যখন জল ঘোলা হবে তখন এই গাধারা সবকিছু এ টু জেড পুঙ্খানুপুঙ্খ রূপে আপনাদের সামনে তুলে ধরবে, কারণ গাধা জল ঘোলা করে পানি খায়। আমরা যা বলতাম এত মাস যাবত আপনাদেরকে বলতেছি, প্রত্যেকটা কথা মিলতেছে। প্রমাণ পাচ্ছেন তো যে এই আন্দোলন, এই ষড়যন্ত্র ডিপ স্টেট করেছিল শুধুমাত্র বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে মুছে ফেলার জন্য না, তাদের একটা বৃহৎ উদ্দেশ্য ছিল। সেই উদ্দেশ্যের পথে তারা আগাচ্ছে, কারণ বিএনপি তাদের উদ্দেশ্য সফল করতেছে। বাণিজ্য চুক্তি এটা ডিপ স্টেটের একটা বৃহৎ উদ্দেশ্যের মধ্যে ছিল। কেমন লাগতেছে ভাই আপনাদের? আমরা দূর থেকে চেয়ে চেয়ে দেখবো আপনারা কিভাবে ধ্বংস হয়ে যান। আহা, মায়া লাগে, বড় মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে। ভালো থাকেন, দেখেন। ডিপ স্টেট কারা সেটা তো আসিফ মাহমুদ সজীব ভুইয়ার পরিষ্কার করা উচিত। প্রধানমন্ত্রী তারেক রহমান যে নিশ্চিতভাবে জানেন কারা বাংলাদেশের সেই ডিপ স্টেট যারা আসিফ মাহমুদ সজীব ভুইয়াদের, ইউনূস সাহেবদেরকে রেখে দিতে চেয়েছিলেন 2029 পর্যন্ত, সেটা যে তারেক রহমান জানেন, কারণ তারাই যে তারেক রহমানের আশাটা বাধাগ্রস্ত করছিলেন সেটাও পরিষ্কার করেছেন এনসিপির এই নেতা। বাংলাদেশে 2024-এর 5ই আগস্টের পর থেকে শেখ হাসিনা সরকারকে ক্ষমতাচ্যুত করতে ডিপ স্টেট কি ভূমিকা রেখেছিল, বা ডিপ স্টেটের ভূমিকাতেই বাংলাদেশের রেজিম চেঞ্জ ঘটে গেল কিনা, শেখ হাসিনা সরকারের পতন হলো কিনা,
তা নিয়ে আলোচনা দেশে বিদেশে এমন তুঙ্গে উঠেছিল যে অনেকের আপনাদের মনে থাকবে, এমনকি প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর ওয়াশিংটনে প্রধানমন্ত্রী মোদি আর প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যকার বৈঠক শেষে সাংবাদিকরা প্রশ্ন করে বসেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্পকে যে ডিপ স্টেট ভূমিকা রেখেছিল কিনা মার্কিন ডিপ স্টেট বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন ঘটাতে। প্রেসিডেন্ট ট্রাম্প সেটা তখন হেসে অস্বীকার করলেও তিনি নিজেই আবার এই খবর নিয়ে হাজির হন সংবাদ মাধ্যমের সামনে যে এক বাংলাদেশেই নাম না জানা এক এনজিওকে $30 মিলিয়ন দেওয়া হয়েছিল। IRI এর মতো মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ থিঙ্ক ট্যাঙ্কগুলো হাজার হাজার ডলার, লাখ লাখ ডলার খরচ করছিল বাংলাদেশের গণতন্ত্র শক্তিশালী করতে। এমন নানাভাবে যে রেজিম চেঞ্জকে উৎসাহিত করা হচ্ছিল, সেটা এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত অধ্যাপক জেফ্রি স্যাক্স বলে বসেন যে পাকিস্তানে ইমরান খান সরকারকে সরাতে আর বাংলাদেশে শেখ হাসিনা সরকারকে সরাতে একইভাবে মার্কিন ডিপ স্টেট কাজ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকেই এই ডিপ স্টেট শব্দটি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। মার্কিন যুক্তরাষ্ট্রে ডিপ স্টেট বলতে একটা ছায়া সরকারকে বোঝানো হয়, যেখানে যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তা, বেসরকারি কর্মকর্তা, অত্যন্ত প্রভাবশালী ধনকুবেররা, বৃত্তশালী ব্যক্তিবর্গ সহ নানা প্রভাবশালী ব্যক্তিবর্গরা মিলে একটা নেটওয়ার্ক গড়ে তোলেন, যেই নেটওয়ার্কে আবার FBI, CIA এর গোয়েন্দারাও থাকেন এবং তারা রাজনৈতিক সরকারের সমান্তরালে কাজ করে যুক্তরাষ্ট্রের নীতি এবং সারা পৃথিবীর রাজনীতি নিয়ন্ত্রণের একটা চেষ্টা করেন। আর ডিপ স্টেট তো শুধুমাত্র যুক্তরাষ্ট্রে কাজ করে না, সব দেশেই এই সামরিক, বেসামরিক গোয়েন্দারা, প্রভাবশালী ব্যক্তিবর্গ, বিত্তশালীরা, সুশীল সমাজের প্রতিনিধিরা যারা রাজনীতি এবং দেশটা কিভাবে চলবে সেই নীতিকে প্রভাবিত করতে চান, তারা মিলেমিশে নেটওয়ার্ক তৈরি করে নানা রকম চেষ্টা, তদবির, আপনার ভাষায় আপনি যদি বলতে চান ষড়যন্ত্র চালান বটে। এখন এমন এক গুরুতর ষড়যন্ত্রের কথা ফাঁস করেছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া, 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের অন্যতম প্রধান নেতা, পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা বনে যাওয়া আসিফ মাহমুদ সজীব ভুইয়া এখন বলছেন যে ডিপ স্টেট চেয়েছিল তারাই যাতে 2029 সাল পর্যন্ত ক্ষমতায় থাকে। মানে শেখ হাসিনা সরকারের যে মেয়াদ ছিল 2024-এর নির্বাচনের পর, সেই 2029 পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকার, ইউনূস সরকার, যার উপদেষ্টা ছিল আসিফ মাহমুদ সজীব ভুইয়ারা, সেই সরকারকে রেখে দেওয়ার প্রচেষ্টায় তৎপর ছিল ডিপ স্টেট। এখন এটা কোন ডিপ স্টেট? এটা কি মার্কিন ডিপ স্টেট, নাকি এটা বাংলাদেশের সামরিক, বেসামরিক, গোয়েন্দা, সরকারি, বেসরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, বুদ্ধিজীবী, এদের সমন্বয়ে গঠিত একটা অংশ, যে অংশটি এই ষড়যন্ত্র, কিংবা আপনি যদি একে একটি পরিকল্পনা মনে করেন তাহলে সেই পরিকল্পনার অংশ ছিল আসিফ মাহমুদ সজীব ভুইয়া নিশ্চিতভাবেই এই কথা ফাঁস করতে চেয়েছেন যে তারেক রহমান সরকার একেবারেই নিরাপদ নয়, তারেক রহমান সরকারকে ক্ষমতায় আনবার ক্ষেত্রে বড় ধরনের বাধা ছিল এবং বাংলাদেশের ডিপ স্টেটের একটা অংশ 2029 পর্যন্ত কোনো নির্বাচন হতে দিতে চায়নি। এবং বিশেষভাবে আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলছেন সেই অংশটি চেয়েছিল বিএনপির নেতারা আদালতে ঘুরতে থাকুন এই পুরোটা সময় জুড়ে, তাদের মামলা মোকদ্দমাগুলো চলতে থাকুক এবং কিছুতেই নির্বাচন হতে না পারুক। আর যেহেতু সকল নেতার সাজা আছে বিএনপির, সেহেতু বিএনপির পক্ষেও নির্বাচনে অংশগ্রহণ করা সম্ভব না হোক, ওই অনির্বাচিত ইউনূস সরকারই ক্ষমতায় থেকে যাক 2029 পর্যন্ত। রীতিমতো বিস্ফোরক তথ্য। এই ডিপ স্টেট কারা চালাচ্ছিল? বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই চালাচ্ছিল বলেই কি তারেক রহমান সরকার ক্ষমতায় আসা মাত্র প্রধানমন্ত্রী তারেক রহমান সেনাবাহিনীতে যে গুরুত্বপূর্ণ পদগুলোয় বড় ধরনের পরিবর্তন এনেছেন, তার একটা সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর পদে পরিবর্তন এনেছেন, প্রধানের পদে, এবং যিনি প্রধান ছিলেন ইউনূস সরকারের আমলে সেই ব্যক্তিকে রীতিমতো সেনাবাহিনী থেকেই সরিয়ে দিয়ে
পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিযুক্ত করেছেন। তারেক রহমান পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিযুক্ত করেছেন সেনাবাহিনীর আরেকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে, যিনিও ইউনূস সরকারের সঙ্গে মিলে সেনাবাহিনীর ভেতরেই আরেকটা সমান্তরাল নেতৃত্ব তৈরি করছিলেন। এবং ইউনূস সাহেব এবং খলিলুর রহমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তারা বারবার চাইছিলেন যে এই ব্যক্তিকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের স্থলাভিষিক্ত করতে। সেই লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান ডক্টর ইউনূসের যিনি প্রিন্সিপাল স্টাফ অফিসার ছিলেন প্রধান উপদেষ্টার দফতরের সশস্ত্র বাহিনী বিভাগের, সেই লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকেও কিন্তু তারেক রহমান ক্ষমতায় এসেই সরিয়েছেন এবং সরিয়ে দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিযুক্ত করেছেন, মানে সেনাবাহিনী থেকেই সরিয়ে দিয়েছেন। এখন ডিপ স্টেটের যে বিপদ, যারা তারেক রহমানকে ক্ষমতায় আসতে দিতে বাধাগ্রস্ত করতে চেয়েছিল উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কথা অনুযায়ী, তাদের থেকে যে বিপদ, সে বিপদকে এই দুজন ব্যক্তি, তখনকার ডিজিএফআই প্রধান আর তখনকার পিএসও কামরুল হাসান, এই দুজনকে সরিয়ে দিয়েই এক রকমের অবসান হলো। তারেক রহমান কি নিরাপদ হলেন? 2029 পর্যন্ত তারেক রহমানকে কি ক্ষমতায় থাকতে দেবে ডিপ স্টেটের এই অংশ? আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলছেন, জাতীয় নাগরিক পার্টির এই মুখপাত্র, তিনি মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক বিশেষ আলোচনা সভায় বলে বসেন যে ডিপ স্টেট তাদেরকে 2029 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, আমরা যখন সরকারের দায়িত্বে ছিলাম, অন্তর্বর্তী সরকারের শুরুর দিকে আমাদেরকে বিভিন্ন শক্তিশালী ইনস্টিটিউশন, যাদেরকে ডিপ স্টেট বলা হয়, তাদের থেকে আমাদের অফার করা হয়েছিল, আপনারা শেখ হাসিনার যে মেয়াদ আছে 2029 সাল পর্যন্ত শেষ করেন, আমরা আপনাদের সহযোগিতা করব। এখন ওয়াকারুজ্জামানকে এই সন্দেহ থেকে পুরোপুরি দূরে রাখা যায়, কারণ মনে করে দেখেন, ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে হাসনাত আব্দুল্লাহ আর এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া 2025-এর ফেব্রুয়ারিতে সোচ্চার হয়ে ওঠেন, যখন হাসনাত আব্দুল্লাহ স্ট্যাটাস দিয়ে বলেন যে ওয়াকারুজ্জামান সেনা সদর দফতরে তাকে আর সার্জিসকে ডেকে নিয়ে এই আহ্বান জানিয়েছেন যে দ্রুত একটা নির্বাচন অনুষ্ঠান করা দরকার এবং সেই নির্বাচনে রিফাইন্ড আওয়ামী লীগকেও অংশগ্রহণের সুযোগ দেওয়া উচিত। এবং তখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কিন্তু সংবাদ মাধ্যমে সঙ্গে সাক্ষাৎকার দিয়ে এই ওয়াকারুজ্জামান সেনাপ্রধান যে কিছুতেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর ইউনূসকে মানতে চান নাই, ডক্টর ইউনূসকে কনভিক্টেড বা দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে বিবেচনা করেছেন, এমন নানা তথ্য তুলে ধরেন। কাজেই ডিপ স্টেটের অংশ যে সেনা প্রধান ছিলেন না, সেটা একরকম নিশ্চিত করে বলা যায়, যেহেতু বরাবর এই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে এমনকি দিল্লির লোক হিসেবে অভিহিত করেও স্ট্যাটাস দিয়ে এসেছেন। তাহলে ডিপ স্টেট কারা, সেটা তো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পরিষ্কার করা উচিত। প্রধানমন্ত্রী তারেক রহমান যে নিশ্চিতভাবে জানেন কারা বাংলাদেশের সেই ডিপ স্টেট যারা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াদের, ইউনূস সাহেবদেরকে রেখে দিতে চেয়েছিলেন 2029 পর্যন্ত, সেটা যে তারেক রহমান জানেন, কারণ তারাই যে তারেক রহমানের আশাটা বাধাগ্রস্ত করছিলেন, সেটাও পরিষ্কার করেছেন এনসিপির এই নেতা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বলেন, ডিপ স্টেটের কিছু শর্ত ছিল, তাদেরকে কিছু কিছু জায়গায় সুবিধা করে দেওয়া, ফ্যাসিলিটেট করা। তারা রোড ম্যাপ করে নিয়ে এসেছিল যে বিএনপি নেতাদের তো সাজা আছে, সাজা থাকলে সাধারণভাবে নির্বাচন দিলেও তারা নির্বাচন করতে পারবে না, আদালতের তারিখ ঘুরিয়ে ঘুরিয়ে তাদের সাজাগুলো আদালতের মাধ্যমে দীর্ঘ করা। প্রধানমন্ত্রী তারেক রহমানের নিজের নামে সাজা ছিল, তিনি যদি সাজাপ্রাপ্ত অবস্থায় থাকতেন, নির্বাচন হলেও তিনি অংশ নিতে পারতেন না। তারা ডিপ স্টেট পুরো স্ট্র্যাটেজি আমাদেরকে সাজিয়ে দিয়েছিল কিভাবে ক্ষমতায় থাকা যায়, তাদের সঙ্গে এক ধরনের দর কষাকষির সমঝোতার ভিত্তিতে। আমরা সেটাতে সায় দিইনি। সকলের মনে থাকবে, অসংখ্যবার আলোচনা করেছি যে 21শে আগস্ট হচ্ছে, 21শে আগস্টের যে মামলা তারেক রহমানের বিরুদ্ধে, সেই মামলাটি সবচেয়ে বড় দর কষাকষির একেবারে সূত্র হয়ে উঠেছিল ইউনূস সরকারের জন্য। 2025-এর সেপ্টেম্বরে এসে তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর এরা আপিলের রায়ে খালাস বহাল থাকে বটে তাদের 21শে আগস্ট মামলাতেও, কিন্তু মনে রাখতে হবে সরকার পক্ষ রিভিউ করার সুযোগটা কিন্তু খোলা রাখেন এবং এর পরেও 2025-এর সেপ্টেম্বরে খালাসের রায় বহাল থাকলেও বলা হয়
পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর রাষ্ট্র সিদ্ধান্ত নেবে যে আপিল তো তারা আগে করেছেই খালাসের রায়ের বিরুদ্ধে, এবং সেই শুনানি চলে কয়েক মাস ধরে তারেক রহমানের বিরুদ্ধে 21শে আগস্টের মামলা চলতে পেরেছে এবং তারেক রহমানের দেশে ফেরা বাধাগ্রস্ত হয়েছে। কিন্তু সেপ্টেম্বরে যখন খালাসের রায় বহাল রাখা হয় তখনও রাষ্ট্রপক্ষ বলে যে পূর্ণাঙ্গ রায় দেখে তবে সিদ্ধান্ত নেবে যে রিভিউ করবে কিনা। তার মানে আদালতে ওই যে ঘুরতেই থাকবেন এবং সাজার কারণে নির্বাচনের জন্য বিএনপিকে প্রস্তুত করা যাবে না, সেই কাজ চালিয়ে কিন্তু মোটামুটি 1 বছরের বেশি সময়, যে 1.5 বছর ধরে 2024-এর আগস্টের পর ডিসেম্বর পর্যন্ত যে তারেক রহমান ফিরতে পারলেন না, সে ঘটনাটি যে ঘটতে পারলো তার পেছনে কিন্তু এই সূত্র, এই ষড়যন্ত্র, এই পরিকল্পনার বাস্তবায়নের পূর্ণাঙ্গ চিত্র দেখা যায়। আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলছেন, কিন্তু যেহেতু তারা একটা সুষ্ঠু নির্বাচন চেয়েছিলেন এবং নির্বাচন প্রশ্নবিদ্ধ না হয় চেয়েছিলেন, সে কারণে তারা সেই ডিপ স্টেটের কথার পরেও তারা নির্বাচনে গেছেন, নির্বাচন দিয়েছেন। আসিফ মাহমুদ সজীব ভুইয়া সম্ভবত এই বক্তব্যের মাধ্যমে এটাই তারেক রহমানকে মনে করিয়ে দিতে চেয়েছেন যে 2029 সাল পর্যন্ত যেই ডিপ স্টেট বা দেশের বিদেশের যেসব শক্তিশালী ইনস্টিটিউশন তাদেরকে ক্ষমতায় রাখতে চেয়েছিলেন, তারা এখনো যে কোনো সময় আবার মত পরিবর্তন করে হয়তো তারেক রহমানকে সরিয়ে দিতে পারেন এবং তারেক রহমান সহ বিএনপি নেতৃবৃন্দকে কিভাবে নাস্তানাবুদ করতে হবে সেই অস্ত্রগুলো এখনো তাদের হাতে আছে। হায় হায় করছেন আর আসিফ মাহমুদ সজীব ভুইয়ারা বোধহয় ভাবছেন যে কিভাবেই বা তারা ক্ষমতার কেন্দ্রে পৌঁছে গিয়েছিলেন আর কিভাবে তারা ক্ষমতার বলয় থেকে এতটা দূরে ছিটকে পড়লেন।